ঈদগাহ বাস স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে আমরা বাস ধরে ফতেপুর সিক্রি যাবো। চলো বাসে কত টাকা ভাড়া হয় দেখো। তো আমরা ফতেপুর সিক্রি বাস স্ট্যান্ডে নেমেছি, বাসে এসেছি, এসে যে একটা অটোয় উঠেছি, অটো করে একটুখানি যেতে হবে অ্যাকচুয়ালি গেট অবধি। তো 40 টাকা ভাড়া, বেশি ভাড়া নয়, 20 টাকা করে এক একজনের। আর উঠে গেলাম আমরা, বেশি মার্কেটিং এখানে করতে যাইনি কারণ টাইমটার সময়ের ব্যাপার আছে একটুখানি। হ্যাঁ, তো অটোতে উঠে গেছি, এবার নামবো, এটা দেখে তারপরে দেখছি। তো আমরা ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি। এই বাসটা যাবে হচ্ছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রিতে নামাবে, যাবে অনেকটা দূর। তো 58 টাকার টিকিট, 58। এই যে অনলাইন করেছি, অনলাইন ফেসিলিটিস আছে এখানে। লোকাল বাসে উঠেছি, লোকাল বাস কেমন হয় ইউপির সেটা দেখার জন্য। তো খুবই সস্তা, 58 টাকা পার পার্সন। এই ডিস্টেন্সটায় যদি মানে কারে যেতাম ক্যাবে করে, সেটা হচ্ছে 2200। যদি মারুতি সুইফট ডিজায়ার হয় তাহলে 2200, ওর থেকে বড়ো গাড়ি হলে 3000। তো ভাবুন 3000, আর এটা হচ্ছে 58 টাকা। তো ওখান থেকে নেমে আমাদেরকে একটা টোটো করতে হবে, করে একদম গেটের সামনে যেতে হবে। আবার ফেরার সময় ওই সেম প্রসেস। তো চলুন। This place name of Sikri, other place, Birbal House, दरगाह अंदर आगे हम लोग। सलीम चिश्ती बहुत बड़े महत्वपूर्ण दरगाह है, जहाँ लोग जो दिल से मानते हैं हर काम जहाँ पूरा होता है। ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার একটি শহর। সাল 1571 থেকে 1585 অবধি সম্রাট আকবর শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন, কিন্তু পরে পাঞ্জাবের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তা বাতিল করেন। 1610 সালে শহরটি সম্পূর্ণরূপে বর্জিত করা হয়। ফতেপুর সিক্রি নামটির উৎপত্তি হয় সিক্রি নামের গ্রাম থেকে, যেটি এখানে আগে অবস্থান করত। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের 1999 থেকে 2000 সালের খনন কার্য থেকে জানা যায়, আকবর এখানে রাজধানী স্থাপন করার আগে থেকে এখানে মানুষের বসবাস ছিল। সম্রাট বাবরও ফতেপুর সিক্রি খুবই পছন্দ করতেন। তার সৈন্যরা এখানকার সুক্রি ঝিলের জল ব্যবহার করতেন, তাই বাবর জায়গাটির নাম দিয়েছিলেন সিক্রি। বাবর সিক্রিকে বিনোদনের জন্য ব্যবহার করতেন এবং এর সীমান্ত অঞ্চলে মহারানা সংগ্রাম সিংহকে পরাজিত করেছিলেন। এটা বলে দাও যে তখনকার সময় যেহেতু কোনো রকম কোনো বিজলি বা এরকম কিছু ছিল না, তো এইরকম একটা পজিশন যেখান থেকে নাকি ঠান্ডা হাওয়া আসতো, আর আমরা হাত ঢুকিয়ে দেখলাম সেটা সিরিয়াসলি ঠান্ডা হাওয়া আসছে। এখন তো ঠান্ডা, মানে হাওয়াটা যে আসছে সেটা বুঝতে পারছি। সেলিম চিশতি যিনি গুরু ছিলেন আকবরের, সেই সেলিম চিশতির বংশের যারা মহিলা, তাদের এখানে কবর দেওয়া হয়েছে, আর পুরুষদের কবরটা বাইরে দেওয়া হয়েছে। যেহেতু মুসলিম ধর্মের পর্দা প্রথা প্রচলন আছে, ওই জন্য মানে মহিলাদের কবরটাও ঢাকা, মানে পাঁচিল দিয়ে ঢাকা। এটা হচ্ছে মহিলাদের কবর, সেলিম চিশতি বংশধরদের যে মহিলারা আছেন। যেটা বলছেন আমরা বাংলা ট্রান্সলেট করে আপনাদের বলছি, এটা হচ্ছে সেলিমের সাথে, মানে জাহাঙ্গীরের যে পুত্র, সরি আকবরের যে পুত্র জাহাঙ্গীর, তার তো ভালো নাম সেলিম, তো সেই সেলিমের সাথে আনারকালির প্রেম হয়। আনারকালি হচ্ছিল কাজের মাসি টাইপের আর কি, ওদের ওখানে যে দাসি টাইপের ছিল সেই সময়। তো আকবর চাইতো না যে সেলিমের সাথে আনারকালির সম্পর্ক হোক, ওই জন্য এইখান দিয়ে 40 কিলোমিটার করে আনারকালিকে আগ্রায় পাঠিয়ে দিয়েছিল আকবর, তারপরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল। তারপরে সেলিমের সাথে বিয়ে হয় নূরজাহানের। এখন এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, মানে যেতে দেয় না আর কি কাউকে, টুরিস্টদের জন্য অ্যালাউ নয়, তো এখন সেটা বন্ধ। আনারকালিকে এই রাস্তা দিয়ে 40 কিলোমিটার গুহা আছে, এই রাস্তা দিয়ে আগ্রা হয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছিল, আর তারপরে নূরজাহানের সাথে বিয়ে হয়।
তো এটা হচ্ছে সালিম চিশতির দরগা। আমরা ভেতরে গেলাম, ভেতরে গিয়ে চাদর চড়ালাম, ফুল দিলাম, আর ধাগা যেটাকে বলে সেটা বাঁধলাম, মনের কামনা যাতে পূর্ণ হয়। তো গল্পটা হচ্ছে যে আকবরের বহুদিন ধরে সন্তান হচ্ছিল না, এই জন্য আকবরের বিয়ে হয় যোধা বাইয়ের সাথে। সেই যোধা বাইয়ের সন্তান হয়, সেটা হচ্ছে সেলিম। এই সেলিম চিশতি যিনি আকবরের গুরু, তানার আশীর্বাদেই সন্তান হয়, ওই জন্য সেলিম চিশতির নাম অনুসারে জাহাঙ্গীরের নাম হয় সেলিম। তো চলুন আগে আগে যত আরও বুঝবো গাইডের থেকে আপনাদেরও বোঝাবো। তো এই যে পিছনের যে বড় গেটটা, এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। এটা আকবর গুজরাট জয়ের পর সেই জয়ের স্মৃতির জন্য দরওয়াজাটা করেছে। এটা ইতিহাস বই প্রচুর পড়েছে বুলন্দ দরওয়াজা। আর ফ্রন্টে যেটা তোমরা দেখছো ওটা হচ্ছে সেলিম চিশতির দরগা, যেটা আমি একটু আগে বললাম আকবরের গুরু জানার আশীর্বাদে সেলিমের জন্ম হয়, মানে যিনি জাহাঙ্গীর। আমরা চাদর চড়িয়েছি, তারপরে ফুল নিয়েছি, সব ভিডিও আছে তোমাদের দেখাবো। আর মনের ইচ্ছের জন্য সেটা ধাগা বেঁধেছি, আর যদি পূরণ হয় বলেছে যে এখানে এসেই যে খুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা গরিব মানুষদের খাইয়ে দেওয়ার জন্য। তো চলো, এটা পুরোটাই ফতেপুর সিক্রেট। এটা পুরোটাই আর কি জায়গা যেটা আকবর তৈরি করেছিলেন 1585 খ্রিস্টাব্দে। আর ওই ফ্রন্টে যেটা দেখছেন, ফ্রন্টে যেটা দেখছি এটাও, এই গেটটার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না। অ্যাকচুয়ালি এটা বানিয়েছিলেন আকবর তার ক্যাপিটালের জন্য, রাজধানীর জন্য, কিন্তু এখন এখানে ওয়াটার সাপ্লাইয়ের কম শর্টেজ দেখার জন্য আকবর আবার এই ফতেপুর সিক্রেট ক্যাপিটালটাকে আবার আগ্রায় নিয়ে যায়, কি আগ্রা ফোর্ট তৈরি করে। যে শেখ জাহাঙ্গীরের জন্মে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে আকবর এখানে একটি ধর্মীয় প্রাসাঙ্গের নির্মাণ করেন। জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের পরে আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর এবং এক রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন। 1573 সালে আকবরের গুজরাট বিজয়ের পরে শহরটির নাম হয় ফতেপুর সিক্রি। বিজয়ের শহর মূল প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেওয়ানি আম, আর এইটা হচ্ছে দেওয়ানি খাস। এটা হচ্ছে দেওয়ানি খাস। একটু বলি ব্যাপারটা, ঠিক আছে? আমরা গাইড নিইনি, কারণ আমি অনেকটাই মানে পড়ে টড়ে এসেছি, ওই জন্য আমরা গাইড নিইনি এখানে। দেওয়ানি আমে কী হতো, এইখানটায় বসে
আকবর মানে মাসে বা সপ্তাহে একটা দিন প্রজাদের সাথে দেখা করতেন, প্রজাদের কি খারাপ ভালো সেগুলো শুনতেন, শুনে সেগুলো রায় দিতেন। আর নিচে প্রজারা সব বসে থাকতো, আমরা যাবো গিয়ে পুরো জায়গাটা দেখাবো বড় গ্রাউন্ডে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আকবরের যে যোধা আকবর যে সিনেমাটা হয়েছিল, এরকম কি দেখানো হয়েছিল? হ্যাঁ, যোধা আকবর সিনেমা দেখেছো তো এগুলো? যোধাবাই মহল নামেও এই মহলটি পরিচিত। এটি ফতেপুর সিক্রির সবচেয়ে বড় প্রাসাদ, যা 1569 সালে মুঘল সম্রাট আকবর তার প্রিয় রানী সহধর্মিণী তার জন্য এটি বানিয়েছিলেন। রাজকীয় পরিবারের মহিলাদের জন্য এই প্রাসাদটি বানানো হয়েছিল। এটি লাল বেলে পাথর দিয়ে এবং হিন্দু ও ফার্সি স্থাপত্যের সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। যোধাবাই ছিলেন রাজপুত রাজকন্যা। আকবর এবং তার পিতা রাজা ভালমলের মধ্যে রাজনৈতিক জোটের ফলে 1562 সালে আকবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ধীরে ধীরে তার প্রিয় স্ত্রী হয়ে ওঠেন এবং আকবরের প্রথম স্ত্রী, যিনি ছিলেন রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে সম্মানিত হন। 1569 সালে তিনি তার তৃতীয় এবং আকবরের প্রথম জীবিত সন্তান যুবরাজ সেলিমের জন্ম দেন। আকবর তার রাজনীতি আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে স্থানান্তরিত করেন। পবিত্র ব্যক্তি শেখ সেলিমের চিস্তির প্রার্থনার কার্যকারিতার প্রতি তার বিশ্বাসের স্বীকৃতি স্বরূপ তার আশীর্বাদ তিনি তার সাম্রাজ্যের উত্তরাধিকারী জন্মের জন্য চেয়েছিলেন। 1569 সালে সিক্রিতে নির্মাণ শুরু হয় এবং সম্রাজ্ঞী এবং নবজাতক পুত্র যুবরাজ সেলিমের জন্য একটি বিশাল প্রাসাদ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল শহরের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ এবং আজ অবধি এটি অ্যাম্বার রাজকুমারীর প্রতি আকবরের ভালোবাসার একটি আজকের মতো এই দিনটা প্রায় শেষের দিকে। আমাদের ফতেপুর সিক্রি দেখে পাশেই আমাদের একটা লাঞ্চ করার জন্য, লাঞ্চ বলা চলে না, প্রায় বিকেল গড়িয়ে গেছে, আমাদের লাঞ্চ করা হয়নি। একটা ভেজ হোটেলে ঢুকে আমরা ভেজ কিছু অর্ডার করেছিলাম, ভেজ পিৎজা আর চাও। তো চলো তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো খেয়ে দিয়ে তারপরে আমাদের বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ঢোকার পালা। সেটা আমাদের দুজনের হচ্ছে আমাদের বেস্ট এক্সাম্পল।
সকালে এই ঠান্ডার এত কুয়াশায় উঠেছি কটা হবে 7:45, 7:30 7:45, 7:30 আমরা 7:45। অনেক রাত্রিরে ঘুমিয়েছি 3টের সময়। আগে 3টের সময় ঘুমিয়েছি, ট্রেন তো এসে পৌঁছানো 1:10-15। তারপরে হোটেলে এলাম, এসে 3টের সময় শুয়েছি। আজকে সকাল 7:30টায় উঠেছি, উঠে রেডি হয়ে তাজমহল দেখেছি। তাজমহল থেকে ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি, 58 টাকার টিকিট। বাসে উঠে এসেছি ফতেপুর সিক্রি। কিচ্ছু খাইনি সারাদিনে। আমি তো খাবার খিদে পেলে বুঝতেও পারি না। আমি ওই ঘরে আর কি হোমমেড আর কি একটু কফি বানিয়ে দিয়েছিলাম, সেটুকুনি খাওয়া, আর কিছুই খাওয়া হয়নি। এখন একটু ক্যাফে খাচ্ছি আর কিছু অর্ডার করেছি। অর্ডার করেছি হচ্ছে ভেজ পনির নুডলস, পনির নুডলস, ভেজ ম্যাগি, আর একটা পনির টিক্কা পিৎজা। ঠিক আছে, এই খাবার আজকে সারাদিনের। তো আমরা যখন ঘুরতে আসি খাবার নিয়ে একদমই চিন্তা করি না। আমি তো চিন্তা করি না, ওর খিদে পেলে স্বাভাবিক বলবেই। তাও বিকাল 4:30 বেজে গেছে, সারাদিন কিছু বলেনি। কারণ তাজমহল দেখার এখন এতই একটা ক্রেজ ছিল, আর ফতেপুর সিক্রি। তো এটা যেটা আমরা আছি সিসিটিতে, এটা ফতেপুর সিক্রিতে। তো এখান থেকে আমরা লাঞ্চ করি। এটা আমাদের লাঞ্চ হচ্ছে এখন 4:30টার সময়। লাঞ্চ করে ফতেপুর সিক্রি, ক্যামেরার নাম আমি দেখে বলে দেবো, বাইরে বলে দেবো। ফতেপুর সিক্রি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আমরা যাব হচ্ছে আমাদের হোটেল সুকুন হোমস্টে। ফতেপুর সিক্রি দেখে বাসে উঠে পড়েছি। ও বসার সিট পেয়েছে, বসার সিট পেয়েছে। তো এখানে ভাড়া হচ্ছে 56 করে, 56 টাকা করে। আর আপনারা যদি গাড়িতে অ্যাভেল করেন তা 3000 টাকা লাগবে। তো এখানে কন্ট্রাক্টরের কাছে অনলাইনে অ্যাভেলেবেল আছে, ফোনপে থেকেও পে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো 1 ঘন্টা লাগবে। তো চলুন। তো অনেকক্ষণ পর আমরা দুজনে একসাথে বসার সিট পেয়েছি। তো এটা আছি মালপুরাতে, মালপুরা, ফতেপুর সিক্রি, তারপরে কারৌলি, তারপরে হচ্ছে মালপুরা। তো চলুন ঈদগাহ বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে। বাস থেকে নামলাম, এটা হচ্ছে ঈদগাহ বাস স্ট্যান্ড। এই যে বাসটা আছে, লেখা আছে রাজস্থান পরিবহন নিগম। তো এই বাসটা যাচ্ছে হচ্ছে ফতেপুর সিক্রি, ঠিক আছে। ফতেপুর সিক্রি থেকে আমরা এলাম, আবার এই বাসটা থেকে নামলাম। এই বাসটা যেটা, এই বাসটা এবার জয়পুর যাচ্ছে। তো যারা যারা আগ্রা থেকে জয়পুর যাবে তারা আবার এই বাসটায় উঠবে। তো এইভাবেই আমরা খুব কম খরচে চলে এলাম। আমাদের টোটাল খরচা হচ্ছে আপ ডাউন মিলিয়ে দুজনের 230 টাকা। আর এটাই যদি আমরা মানে কার্ডে যেতাম তাহলে আমাদের টোটাল 2500 টাকা খরচা হতো। তো আমরা মোটামুটি 2200 টাকার মতো বাঁচিয়ে নিলাম, নিয়ার অ্যাবাউট ওরকমই 2200-2300 টাকার মতো সেভ করলাম। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে তোমরা যদি ভেবে থাকো যে ফতেপুর সিক্রি দেখার পরে বাস পাবে না, এটা একদমই ভুল। বাস পেয়ে যাবেন। ওখানে তোমাকে মিসগাইড করতে পারে যে বাস নাও পেতে পারো, কিন্তু তুমি যদি ওখানটা একটুখানি দাঁড়াও 15 মিনিটস ইয়া 20 মিনিটস, তাহলে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। সব বাসই কিন্তু এখানে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বাসের মানে জায়গা আর কি, যেখান থেকে বাস পুরোপুরি ছাড়ে। বাস অ্যাভেলেবেল আছে। অনেকে এখানে অনেক রকমভাবে ঠকাবে, অনেক রকমভাবে এখানে স্ক্যাম করার চেষ্টা করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট, প্রত্যেকটা পদক্ষেপে অ্যালার্ট থাকতে হবে। না হলে যেমন গাইড আমরা যেটা হচ্ছে ফতেপুর সিক্রিতে, ফতেপুরটাই নিয়েছিলাম, ঠিক আছে। প্রথমে 450 বলছিল, আমরা 100 টাকা দিয়েছি। 100 টাকা গেলে যাব, নাহলে আমি বলেছি আমার কিছু কিছু নলেজ আছে এই ব্যাপারগুলোর সম্বন্ধে, গাইড দরকার নেই। অনেক কিছু রিকোয়েস্ট করে হাম গাড়ি বাদমি হ্যাঁ বলে 100 টাকা দিয়েছি। সিক্রিতে কোনো গাইড আমরা নিইনি, ঠিক আছে। তো কালকে আগ্রা ফোর্টেও একটু গাইড দরকার হলেও হতে পারে, সেটা আমরা বলবো। মোট কথা আমরা এই যে ট্রিপটা করছি একদম লো বাজেটে ট্রিপ করছি, কম খরচায় কী করে আগ্রা, দিল্লি, মথুরা, বৃন্দাবন করা যায়। এই হোটেলটা আমরা আছি সুকুন হোমস্টে। সুকুন হোমস্টে এই যে লেখা আছে এখানে, সুকুন হোমস্টে গভর্নমেন্ট অ্যাপ্রুভড। তো এখানে কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবেন, যখন আমরা আগ্রা ফোর্টে কালকে নেমেছিলাম রেল স্টেশনে, ওখানে ড্রাইভাররা বলছিল এখানে প্রচুর মুসলিম এলাকা, এখানে আপনারা কেন বুক করেছেন। এখানে কোনো সমস্যাই নেই, বরঞ্চ এটা সেফ, আর যথেষ্ট সেফ ফিল করছি। এরকম কোনো ব্যাপার না, উল্টো দিকে দোকানপাট, দোকান ব্যবহারও ভালো, মহিলা দোকানদার ব্যবহারও খুব ভালো, কোনো সমস্যা নেই। আর ঠিক আছে, হোমস্টে হোক, হোমস্টে সেফ, হোমস্টেই হচ্ছে সব থেকে সেফ। সেটা মাথায় রাখতে হবে যে যখন তোমরা একা ট্রাভেল করবে, যেরকম আমি আর ও একা ট্রাভেল করি বেশি, তো আমরা বেশিরভাগ চুজ করি হোমস্টেতে থাকার জন্য। নিচে ওনাদের বাড়ির লোক থাকে, উপরে রুম করেছে। চলুন ভেতরে গিয়ে দেখি, একটু ভিডিও করব।
এই হচ্ছে হোটেলের সামনের অংশটা, আর ওই ওই একদম থার্ড ফ্লোরের ওই ওই রুমটাতে আমরা দিল্লির আছি। এই হোমস্টেটাতে আমরা ছিলাম। তোমরাও যদি এই হোমস্টেতে থাকতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। যথেষ্ট ভালো ছিল আর খুব কম খরচে কিন্তু আমরা এখান থেকে ঘুরে এসেছি। আর এই হোমস্টেটা যথেষ্ট সেফ। যদি একা ট্রাভেল করো তাহলে কিন্তু অবশ্যই যেতে পারো। আমাদের বেশ ভালোই লেগেছে। তো চলো, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু নাম্বার সমস্ত প্রোভাইড করা থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের ভুলগুলো শুধরে নেব।